কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় সময় থেমে গেছে। কিছু মন্দির থাকে যেখানে ইতিহাসও নতজানু হয়ে দাঁড়িয়ে থাকে। আজ আমরা এসেছি ঝাড়খণ্ডের গুমলা জেলার পাহাড়চূড়ায় এক রহস্যময় স্থানে। এখানে শহরের কোলাহল নেই, নেই কোনো পর্যটকের ভিড়, শুধু আছে নীরবতা আর প্রকৃতির দীর্ঘশ্বাস। যত উপরে উঠছি তত বদলে যাচ্ছে দৃশ্য। মনে হচ্ছে আমরা যেন কোনো আধুনিক জগৎ থেকে বেরিয়ে ধীরে ধীরে প্রবেশ করছি এক প্রাচীন সময়ের ভেতরে। তো আমরা চলে এসেছি টাঙ্গিনাথ মন্দিরে। তো এখন এইটা হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা। তো এটা নতুন টিনের সেট বানিয়েছে, এগুলো আগে ছিল না। ছোট ঝর্ণা মতন আছে। তো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে পাহাড়ের উপরে। খুব ভালো জায়গা আছে এখানে। আর এই সাইড দিয়ে দেখুন ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। তো আশা করি বর্ষার সময় এগুলোতে জলে ভর্তি থাকে। আচ্ছা, এখান থেকে পাইপের মাধ্যমে আসছে। যদিও আমি খুব একটা ভারতবর্ষে মন্দির দর্শন করিনি, সেই অভিজ্ঞতা আমার মন্দির সম্পর্কে নেই, তবুও যে কটা করেছি, তো আমার না ঠিক এই ধরনের মন্দির খুব ভালো লাগে। মানে এরকম পাহাড়ের মাঝখানে থাকবে, পাহাড়ের উপরে থাকবে, আর এরকম সিঁড়ি বেয়ে উঠতে হবে, এরকম প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, মানে দারুণ। এর একটা ফিলিংস আলাদা। ওই রাস্তার ধারে একটা মন্দির হিজিবিজি, যেখানে সেই লোকের গ্যাঞ্জাম, তার থেকে এরকম আমার মনে হয় এটাই ঠিক আছে। পরশুরাম ভগবান এখানে এসে নিজের টাঙ্গি স্থাপন করেছিলেন, মানে পুঁতে দিয়েছিলেন মাটিতে আর কি। তো চলুন দেখি ভেতরে কিরম অবস্থা আছে। তো এই সিঁড়িতে উঠতে এখন একটু কষ্ট তো হচ্ছেই, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাকি পরিবেশ এত ভালো না, মানে কি বলবো, এরম ধরনের রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে। এটাই টাঙ্গিনাথ ধাম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক প্রাচীন শিবলিঙ্গ। কোনো বড় গম্বুজ নেই, নেই বিশাল প্রাচীর, তবু এই জায়গার ভিতর একটা অদ্ভুত শক্তি আছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত প্রাচীন ভাঙা মূর্তি। কারো হাত নেই, কারো মাথা নেই, কিন্তু ইতিহাস এখনো বেঁচে আছে। এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, পরে হয়তো উদ্বোধন হবে। কারণ এটাই হচ্ছে পুরনো মন্দির ছিল। তো এই সেই বিখ্যাত টাঙ্গি। ভগবান পরশুরাম এখানে মাটিতে পুঁতে রেখে গেছিলেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি এটাকে তুলতে পারেনি। শোনা যায় কোনো এক সময় এটা তোলারও চেষ্টা করেছিল রাজারা, কিন্তু অসমর্থ হয়েছিল। তো সেই যুগ থেকে আজও কিন্তু পড়ে আছে। লোককথা বলে এই মন্দির প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। কেউ বলেন পাল যুগের স্থাপত্য, কেউ বলেন নাগবংশের রাজারা এটি নির্মাণ করেছিলেন। কিন্তু টাঙ্গিনাথ নামের পেছনে আছে এক পৌরাণিক গল্প। টাঙ্গি মানে কুঠার। বিশ্বাস করা হয় ভগবান পরশুরাম তার টাঙ্গি এখানে স্থাপন করেছিলেন, আর সেই থেকেই এই স্থানের নাম টাঙ্গিনাথ। শিবের সাথে যুক্ত হলো যোদ্ধার প্রতীক, শান্তির সাথে যুক্ত হলো শক্তি। সবচেয়ে রহস্যময় বিষয়, এখানে এত মূর্তি এলো কোথা থেকে? কে ভেঙেছিল এগুলো? আক্রমণ, প্রকৃতির ক্ষয়, নাকি সময়ের নির্মমতা? কোনো সঠিক উত্তর নেই, কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই জায়গা একসময় ছিল এক বিশাল আধ্যাত্মিক কেন্দ্র। আজ শুধু ধ্বংসাবশেষ আছে, কিন্তু অনুভূতি এখনো জীবন্ত। তো একটুখানি টাঙ্গি বাবার মন্দিরে একটু বসলাম, একটুখানি সময় কাটাই এখানে। একটুখানি এখানে বসুন আর দেখুন
যে আপনার এই প্রতিদিনের সাংসারিক ঝুট ঝামেলা আর এই অফিস কাছারি কাজকর্ম এসব কোথায় চলে যাবে, সব কিছু ভুলে যাবেন আপনি। এইটুকুনি মুহূর্ত আপনি একটুখানি এখানে বসে থাকুন। কারণ আমরা মানুষ হয়ে ভগবানের বিষয়ে কেন কিছু বলবো? আমাদের কোনো অধিকার নেই। তিনি কে, কী অবস্থায় আছেন, কোথায় আছেন, আমাদের জানবারই প্রয়োজন নেই। এখানে ম্যাক্সিমাম লোক যারা আসেন সব নিজের মনোকামনা পূর্ণ করবার জন্য আসেন। ভগবান বসে নেই আপনার মনোকামনা পূর্ণ করবার জন্য। আপনি করতে পারেন, আপনি স্বাধীনের জন্য, কিন্তু আপনি যদি সত্যিকারের একজন আধ্যাত্মিক হন তাহলে আমি মনে করব শুধু সাক্ষী থেকে যান। যা এই পৃথিবীতে ঘটেছে আধ্যাত্মিকতার মানে বিষয়ে আমরা যেগুলো মাইথোলজিক্যাল যে ঘটনাগুলো রামায়ণ মহাভারত রূপে যা কিছু আমরা দেখেছি শুনেছি আর কি টিভিতে বইয়ে আর কি, সেগুলো সম্পর্কে সত্যি মিথ্যা নিয়ে এসব বিচার করে লাভ নেই। সেখান থেকে আমরা কি শিখছি সেটাই আসল ব্যাপার। সেই সময়ে ভগবান রামচন্দ্র এবং পরশুরাম দুজনাই বিষ্ণুরই অবতার। তো তারা সামনাসামনি হয়েছিল। রামায়ণের ওই ধনুক ভাঙা নিয়ে যে কাহিনী, উনি রেগে মেগে আসেন, তো ফেস টু ফেস হন ওখানে, আপনারা জানেন সেই কাহিনীটা। তো ওনার হাতে যে ওই যে খড়গ ছিল, যেটা আর কি পরশু যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে এইটা। কি বিচিত্র ব্যাপার। আমি যখন শিবলিঙ্গের সামনে দাঁড়ালাম কিছু চাইলাম না, কারণ এখানে এসে মনে হলো চাওয়ার কিছু নেই। এখানে শুধু উপলব্ধি হয় আমরা ক্ষণিক, কিন্তু সময় চিরন্তন। এই ভাঙা মূর্তিগুলো আমাদের শেখায় ক্ষমতা, রাজত্ব, গর্ব সব একদিন মাটিতে মিশে যায়, কিন্তু বিশ্বাস বিশ্বাস থেকে যায়। টাঙ্গিনাথ ধাম কোনো পর্যটন স্পট নয়, এটা একটা অনুভূতি, একটা নীরব শিক্ষা। একটা প্রশ্ন, আমরা কি সত্যি বুঝতে পারি ইতিহাসের মূল্য, নাকি শুধু ছবি তুলে চলে যায়? আজ যখন আমরা ফিরছি মনে হচ্ছে এই পাহাড়ের চূড়ায় সময় এখনো দাঁড়িয়ে আছে, আর শিব নীরবে সব দেখছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর এমন অজানা রহস্যময় জায়গার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন। কারণ ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, নিজেকে খুঁজে পাওয়া। তো এখন কথা হচ্ছে, আপনাকে আমার বন্ধুর সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রোহিত। তো কাজের ছুটি একদমই পায় না, মানে খুব ম্যানেজ করে আর কি এখানে এসছে আমার সঙ্গে। অনেক দিন ধরে ওরও আশা ছিল, দুর্গাপুজোয় ঘুরতে পারেনি, ছুটি পায়নি একদম। তো এবারে যা হোক করে ম্যানেজ করে এসছে। তাও মনে হয় আমরা যেদিন ফিরবো সেই দিনকেও গিয়ে ওকে ডিউটি জয়েন করতে হবে। তোর কাছ থেকে একটু জেনে নিই, মানে ওর এখানটায় মানে কেমন লাগছে এখানে এসে। খুবই ভালো লাগছে। আর আমরা এত দূরে এসেছি, এনজয় করছি, জায়গাগুলো দেখছি, আরও ঘুরবো, দেখবো। আচ্ছা, তাহলে আবার আসা হচ্ছে। হ্যাঁ, বর্ষাকালেও নেতারহাটের একটা অন্যরকম চিত্র আমরা এখানে দেখতে পাবো। কারণ এখন দেখুন সব কিছুই শুকনো, তো এর একটা আলাদা প্রকৃতি। আর বর্ষাকালে যখন চারিদিকে একদম ঝমঝম করে বৃষ্টি পড়বে, একদম 10 দিন 12 দিন 15 দিন, ঠিক আছে, তখন আপনার মানে এখানটায় চারিদিকে একদম সবুজ হয়ে থাকবে। এখান দিয়ে তখন দেখা যাবে, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, আপনারা একদম বন্যার মতন জল যাবে, কত সুন্দর লাগবে বলুন দেখিনি। আর ভাইবসই চেঞ্জ হয়ে যাবে। আর এই সেটগুলো তো এখন নতুন বানিয়েছে, ঠিক আছে। তো দেখা যাক। এখানে একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছে না, আমার মনে হয় এর কোনো নিশ্চয়ই তো কোনো ফেস্টিভ্যাল থাকবে যেখানে এর পুজো হবে, তখন মনে হয় এখানে খুব ভিড়ভাট্টা হয়। সবই কিছুই তার ব্যবস্থা করছে, কিন্তু না হলে খুব সুন্দর একদম শান্ত পরিবেশ, কোনো ভিড় ভাড়াক্কা নেই, খুব ভালো লাগবে। হোটেলে বসে তো অনেকেই খান, কখনো এরম ধরনের জায়গায় এসে খেয়ে দেখবেন একবার। এরকম শাল পাতাতে পুরো একদম দারুণ লাগবে। আর ভাত রুটি তো খেয়েই থাকি, একটু অন্য টাইপের কিছু খাবার যেগুলো সাধারণত সব দোকানে পাওয়া যায় না, সেই ধরনের খাবার একটা দোকান। এখানে একজন ভাই আছেন, ওনার কাছে ঢুকে পড়লাম, কারণ কলা ঝুলছিল, অ্যাকচুয়ালি কলা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো। এসব দেখে শুনে দেখলাম না, এগুলো খাওয়া যাক, কী আছে, বেশি বেশি খেয়ে নিই, তারপর কলা খেয়ে জল খেয়ে নিই, ব্যাস চলে যাবে, দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আবার কি বলেন, একটু বিভিন্ন রকম জিনিস ট্রাই করতে হয়, কি বলেন। তখন চপ খাওয়ার পালা। এটা চপ নয়, এটা ওইটাই ডবল করে ফ্রাই করা। দেখি এটা টেস্ট একবার নিয়ে দেখি।
ভালো। আর এই তরকারিটা আলুর কিন্তু একটু টক আছে, মানে তেঁতুলের টক দিয়ে বানিয়েছে। तो क्या बोलते हैं चावल का धुसका बोलते हैं। তবে ভোডাফোনের সিম যদি আপনার মোবাইলে একটাই থাকে তাহলে খবরদার আসবেন না, ইন্টারনেট নেই, টাওয়ারও নেই, আর এয়ারটেলও এখানে কমজোর। ঠিক আছে, জিও ফুল আছে। তো যদি কোনো মোবাইল কোম্পানিতে 3টে সিম লাগানোর জায়গা থাকে তাহলে ওই মোবাইলটা নিয়ে আসবেন। তো অ্যাকচুয়ালি এইভাবেই আসতে হবে, বাকি রেখে যেতে হবে, তবে তো আবার রিটার্ন আসবো, না হলে কোনো অজুহাত না থাকলে কী করে রিটার্ন আসবো বলুন। তো এই হচ্ছে ব্যাপার।